হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা রেসপিরেটরি সিস্টেম আলোচনা করে নিয়েছি, রেনাল ফিজিওলজি পার্টটা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে এসএসসি রিলেটেড যে টপিকগুলো সিলেবাসে রয়েছে আমি আলোচনা করছি তোমাদের সাথে, তার ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন সময় মতো পেয়ে যাও। ওকে, শুরু করা যাক। কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এইখানে আমরা মূলত যেটা পড়ব সেটা হচ্ছে হার্ট যে মাসেল দিয়ে তৈরি, অর্থাৎ কার্ডিয়াক মাসেল, সেই কার্ডিয়াক মাসেল সম্পর্কে আমরা জানবো। হার্টের স্ট্রাকচার আমরা পড়বো, হার্টের মধ্যে দিয়ে ব্লাডের ফ্লো কীভাবে হচ্ছে, হার্টের মধ্যে দিয়ে ইম্পালস কীভাবে জেনারেট হচ্ছে, সেই ইম্পালসটা অলিন্দ থেকে নিলয়ে, নিলয়ের থেকে বাকি জায়গাগুলোতে নিলয়ের প্রাচীর, অন্তলিন্দ প্রাচীর, অন্তনিলয়ের প্রাচীর কীভাবে প্রবাহিত হচ্ছে সেগুলো পড়বো। দিয়ে আমরা সেখান থেকে চলে যাব হচ্ছে আমাদের যে কার্ডিয়াক সাইকেল, সেই কার্ডিয়াক সাইকেল সম্পর্কে পড়বো, কার্ডিয়াক আউটপুট সম্পর্কে পড়বো, ইসিজি সম্পর্কে পড়বো এবং হার্টের রেগুলেশন পড়বো, যেটা আমাদের 9 10 এর সিলেবাসে রয়েছে। তো শুরু করা যাক তাহলে। এরকম একটা স্ট্রাকচার আমাদের, চার প্রকোষ্ঠযুক্ত চেম্বার। ওকে, নিলয়ের প্রাচীরগুলো পুরু হয়, অলিন্দের প্রাচীরগুলো তুলনামূলক সরু হয়। আচ্ছা, এই ধরনের কপাটিকা থাকে এখানে, কতগুলো ভেসেলস এর সঙ্গে কানেক্টেড থাকে। নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। আচ্ছা, এইখান থেকে আমার চলে যাবে ফুসফুসীয় ধমনী, যেহেতু দুটো ফুসফুস আমাদের, তো দুদিকে দুটো ব্রাঞ্চ হয়ে যাবে তারপর। ওকে, আর এই দিক থেকে আমার বেরিয়ে আসবে, তো সবুজ করে দিই, অ্যাওর্টিক আর্চ বা মহাধমনী। ওকে, এই দিক থেকে আমাকে বেরোবে মহাধমনী বেরোবে। আর একটু নিচে করি, মহাধমনী। ওকে, আচ্ছা, এই দিক থেকে আমার আসবে দুই দিক থেকে দুটো, তার জন্য দুটো দিলাম। একটা ওপেনিং থাকবে, এখানে একটা ওপেনিং, একটা ওপেনিং, এখানে একটা ওপেনিং। ওকে, এটা হচ্ছে আমার স্ট্রাকচার অফ হার্ট। এটা হচ্ছে বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। স্ট্রাকচারগুলো আমরা কম বেশি সবাই জানি। ইনফিরিয়ার ভেনা কেভা বা নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়ার ভেনা কেভা। ওকে, এইটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, ব্যতিক্রমী ধমনী, যার মধ্যে দিয়ে দূষিত রক্ত পরিবাহিত হয়, পালমোনারি আর্টারি। আর এটা হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টিক আর্চ, আর্চ তৈরি করছে, অ্যাওর্টা বলে, সরি অ্যাওর্টিক আর্চ বলবো না, আর্চ ধনুকের মধ্যে হয়ে যায়, তাই এটাকে অ্যাওর্টিক আর্চও বলা হয়। আর এখানে আমার রয়েছে দুটো পালমোনারি ভেইন বা ফুসফুসীয় ধমনী, ব্যতিক্রমী শিরা, ফুসফুসীয় শিরা, ব্যতিক্রমী শিরা, যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ফুসফুসীয় ধমনী ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ব্যতিক্রমী, আর এটা
জেনেটেড ব্লাড ক্যারি করে। আচ্ছা, এই যে হার্ট, এই হার্টের স্ট্রাকচার এটা হয়ে গেল। এইটা হচ্ছে আমার অন্তঃনিলয় প্রাচীর, অন্তঃনিলয় প্রাচীর। এইটা অন্ত অলিন্দ প্রাচীর। ওকে, আচ্ছা, এখানে কিছু কপাটিকা রয়েছে। কপাটিকাগুলোর স্থান আমাদের মাথার স্থান এবং নামগুলো মনে রাখতে হবে আমাদের। কপাটিকাগুলো এই দিক থেকে রয়েছে। ওকে, তো বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে রয়েছে আমার বাম অলিন্দ, এটা বাম অলিন্দ এবং বাম নিলয়। এই বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে রয়েছে দ্বিপত্র কপাটিকা। এবং ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা রয়েছে সেটাকে আমরা বলছি ত্রিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা এবং ত্রিপত্র কপাটিকা কোথায় অবস্থিত, কাদের সংযোগস্থলে আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও রয়েছে আমাদের মহাধমনী ও ফুসফুসীয় ধমনীর মধ্যে কিছু কপাটিকা, যেগুলোকে আমরা বলছি অর্ধচন্দ্রাকার কপাটিকা। এগুলোকে আমরা কি বলছি? সেমিলুনার ভালভ, অর্ধচন্দ্রাকার কপাটিকা। আচ্ছা, হৃৎপিণ্ড থেকে আরও একটা স্পেশাল টাইপের শিরা, যেটা হৃৎপিণ্ডের মাংসপেশি থেকেই অলিন্দে আসে, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা বাদ দিয়ে। সাপোজ এখান থেকে এটা এখানে অলিন্দে উন্মুক্ত হয়েছে, এটাকে আমরা বলছি করোনারি সাইনাস। এটাকে আমরা কি বলছি? করোনারি সাইনাস। হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডের অলিন্দেই নিয়ে গিয়ে ফেলে দেয়, এটার নাম হচ্ছে করোনারি সাইনাস। ওকে, তো এই করোনারি সাইনাসের এখানেও এই যে ওপেনিং, এখানেও এক ধরনের কপাটিকা আছে, যাকে আমরা বলছি থিবেসিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকা। আর এই যে নিম্ন মহাশিরা দেখতে পাচ্ছি আমরা, এইখানেও এক ধরনের কপাটিকা রয়েছে, নিম্ন মহাশিরা এটা। এখানে রয়েছে ইউস্টেচিয়ান কপাটিকা। ইউস্টেচিয়ান বা স্টেচিয়ান কপাটিকা। তাহলে মোটামুটি 4টে কপাটিকার নাম আমরা পড়লাম। একটা হচ্ছে অন্ত অলিন্দ প্রাচীরে এবং বাম অলিন্দ বাম নিলয় দ্বিপত্র কপাটিকা, ডান অলিন্দ ডান নিলয় ত্রিপত্র কপাটিকা, করোনারি সাইনাসের ওখানে রয়েছে থিবেসিয়ান কপাটিকা এবং নিম্ন মহাশিরার এখানে রয়েছে ইউস্টেচিয়ান কপাটিকা। ওকে, আচ্ছা, এই হার্টেরই ভ্রূণ অবস্থায় অন্ত অলিন্দ যে প্রাচীর রয়েছে, এই অন্ত অলিন্দ প্রাচীরে একটা ছিদ্র থাকে ভ্রূণ অবস্থায়, যেটা আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রাচীরটা বন্ধ হয়ে যায়। এই ছিদ্রটাকে আমরা অনেক সময় বলতে পারি ফোরামেন ওভেলি বা ফসা ওভেলিস। ফোরামেন মানে ছিদ্র, ফোরামেন ওভেলি। ওকে, এই যে হার্ট, এটা একটা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত হয়, হৃৎপেশি। আমরা অ্যানিম্যাল টিস্যুতে জেনেছি যে মাসলস বলে টিস্যু রয়েছে আমাদের, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু। ওকে, কানেকটিভ টিস্যু, তাছাড়া রয়েছে আমার নার্ভাস টিস্যু এবং মাসকুলার টিস্যু। তো মাসকুলার টিস্যুর মধ্যে আমার স্কেলেটাল মাসেল রয়েছে, স্মুথ মাসেলস রয়েছে, কার্ডিয়াক মাসেলস রয়েছে। তো কার্ডিয়াক মাসেল, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এর যে প্রপার্টি, এটা হচ্ছে এর যে রিদমিসিটি, মাসেলের যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সন করার যে প্রপার্টি, সেই দিক থেকে দেখতে গেলে পারে এটা টোটালি ইনভলেন্টারি, আমাদের ব্রেন দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হয় না, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা এটা কোনোভাবেই নিয়ন্ত্রিত হয় না। তো তার জন্য এই যে হার্ট, এটা একটা অনৈচ্ছিক পেশি। হার্টের যে পেশি, সেটা একটা অনৈচ্ছিক পেশি, এটা আমরা সবাই জানি, ইনভলেন্টারি মাসেল। আমরা চাইলে হার্টের মাসেলের কন্ট্রাকশন বা রিল্যাক্সেশনকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তার কারণ হচ্ছে এই হার্টের যে মাসেল, এই হার্টের মাসেলের মধ্যে মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন তাহলে কী করে হচ্ছে? বাকি কন্ট্রাকশন রিল্যাক্সেশন আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু হার্টের মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন সামহাও আমরা যখন এর নিয়ন্ত্রণ করবো তখন দেখবো যে মেডুলা অবলঙ্গাটা দ্বারা কিছুটা নিয়ন্ত্রিত হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা একটা মাসেলস, যে মাসেল নিজে থেকেই ইম্পালস জেনারেট করে, যার জন্য আমাদের হার্টকে মায়োজেনিক হার্ট বলা হয়। আমাদের হার্টকে কী বলা হয়? মায়োজেনিক হার্ট বলা হয়।
মায়োজেনিক হৃৎপিণ্ড বলা হয়। আরেক ধরনের হৃৎপিণ্ড হয় নিউরোজেনিক হৃৎপিণ্ড, সেটা আরশোলার ক্ষেত্রে দেখা যায়। মায়োজেনিক হৃৎপিণ্ড আমাদের ক্ষেত্রে দেখা যায়। আরেক ধরনের হৃৎপিণ্ড আমরা মাথায় রাখবো নিউরোজেনিক হৃৎপিণ্ড, এটা প্রশ্ন আসতে পারে। নিউরোজেনিক হার্ট এটা কাদের ক্ষেত্রে দেখা যায় না, নিউরোজেনিক হার্ট দেখা যায় ককরোচ বা আরশোলার ক্ষেত্রে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তো এই হার্টের মধ্যে দিয়ে কীভাবে এবার মাসেল জেনারেট হয় সেটা আমরা জানবো, বাট বিফোর দ্যাট এর মধ্যে দিয়ে ব্লাডের সার্কুলেশনটা কী করে হয় আমরা সেটা একটু দেখে নেবো। ওকে, তো আমি এই লেখাগুলো একটু মুছে দেবো, এর মধ্যে দিয়ে আমাদের হার্টের মধ্যে দিয়ে ব্লাডের সার্কুলেশন কী করে হচ্ছে সেটা একবার দেখে নিই। আচ্ছা, এখানে লেখাগুলো মুছলে হবে না, এখানেই বোঝাই। সারা শরীর থেকে দূষিত রক্ত মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটাকে আমরা দূষিত রক্ত বলে থাকি, তো এইখান দিয়ে আমার দূষিত রক্ত আসছে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে বডি পার্টের উপরের অংশ থেকে, নিম্ন মহাশিরা দিয়ে বডি পার্টের নিচের অংশ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড CO2+ ব্লাড বলতে পারি আমরা, এখানে প্রবেশ করলো। ওকে, কোন অলিন্দে? ডান অলিন্দে প্রবেশ করলো। ডান অলিন্দ থেকে তারপর সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড ব্লু কালারের করছি, আমার চলে আসবে ডান নিলয়ে। কোথায় আসলো? ডান নিলয়। ডান নিলয় থেকে এবার এই ব্লাডটা চলে যাবে পালমোনারি আর্টারিতে বা ফুসফুসীয় ধমনীতে। ফুসফুসীয় ধমনী থেকে এটা চলে যাবে দুদিকে দুটো লাংসে। ফুসফুসীয় ধমনী থেকে কোথায় যাবে? লাংসে। লাংসে পিউরিফিকেশন হবে, দিয়ে লাংসে পিউরিফিকেশন হয়ে যাওয়ার পর দুই সাইড থেকে যে দুটো লাংস আছে দুটো ফুসফুসীয় শিরার মাধ্যমে সেটা অক্সিজেনেটেড ব্লাড হয়ে এন্টার করবে কোথায়? বাম অলিন্দে। অক্সিজেনেটেড ব্লাড হয়ে কোথায় এন্টার করবে? বাম অলিন্দে। বাম অলিন্দে অক্সিজেনেটেড ব্লাড O2+ ব্লাড। ওকে, O2+ ব্লাড এন্টার করলো। এবার এই O2+ ব্লাড বাম অলিন্দ থেকে চলে আসবে আমার বাম নিলয়ে। বাম নিলয় থেকে এই O2+ ব্লাড চলে যাবে কোথায় না অ্যাওর্টা বা মহাধমনীতে। অ্যাওর্টা বা মহাধমনী থেকে এ সারা শরীরে ছড়িয়ে পড়বে। অ্যাওর্টা বা মহাধমনী থেকে কোথায় ছড়িয়ে পড়বে? সারা শরীরে ছড়িয়ে পড়বে। তো এর একটা স্কিম আমরা করে নিই এখানে, ফ্লো চার্ট। খুব ছোটোভাবে আমরা ফ্লো চার্টটা করে নিই। প্রথমে সারা দেহ, সারা দেহ থেকে কোথায় গেল না ডান অলিন্দে। ডান অলিন্দে। ডান অলিন্দে কার মাধ্যমে গেল আর কি গেল? ডান অলিন্দে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা CO2+ ব্লাড গেল। কার মাধ্যমে গেল? ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে গেল। ডান অলিন্দ থেকে ব্লাডটা কোথায় গেল? ডান নিলয়ে। ডান নিলয়ে। ডান নিলয় থেকে ব্লাডটা কোথায় গেল? ফুসফুসে। ডান নিলয় থেকে কোথায় গেল? ফুসফুসে। কার মাধ্যমে গেল? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে গেল। কার মাধ্যমে গেল? ফুসফুসীয় ধমনী। এই যে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে সেটা গেল, ফুসফুসে যাওয়ার পর কী হবে? ব্লাডের পিউরিফিকেশন হবে। ব্লাড পিউরিফাই হয়ে যাওয়ার পর ফুসফুস থেকে কোথায় আসবে? ফুসফুস থেকে চলে আসবে বাম অলিন্দে। কোথায় আসবে? বাম অলিন্দে। বাম অলিন্দে কার মাধ্যমে আসলো? ফুসফুসীয় শিরা। কার মাধ্যমে আসলো? ফুসফুসীয় শিরা। কি আসলো? O2 যুক্ত ব্লাড। এবারে কি আসলো? O2+ ব্লাড। আচ্ছা, বাম অলিন্দ থেকে কোথায় গেল? বাম অলিন্দ থেকে চলে এলো বাম নিলয়। বাম নিলয় থেকে এবারে রক্ত কোথায় চলে যাবে? বাম নিলয় থেকে রক্ত এবার চলে যাবে সারা শরীরে। বাম নিলয় থেকে কোথায় চলে যাবে? সারা শরীরে। কার মাধ্যমে যাবে? মহাধমনীর মাধ্যমে যাবে। কার মাধ্যমে যাবে? মহাধমনীর মাধ্যমে। O2+ ব্লাড। কি প্লাস? O2+ ব্লাড বা oxygenated blood আমরা বলতে পারি। So this is the circulation of blood from body to heart and heart to lungs and then lungs to heart again, then again to body parts.
তো এই ধরনের যে সংবহন হলো, যেখানে সারা শরীর থেকে দূষিত রক্ত আমার হৃৎপিণ্ডে আসলো, হৃৎপিণ্ড থেকে সেটা অক্সিজেনেশনের জন্য লাংসে গেল, লাংস থেকে ব্যাক করে হার্টে আসলো, হার্ট থেকে ব্যাক করে আবার বডিতে ছড়িয়ে পড়লো, এই ধরনের সার্কুলেশনকে ডুয়াল সার্কুলেশন বা দ্বৈত সংবহন বলা হয়। এই ধরনের সার্কুলেশনকে কি বলা হয়? দ্বৈত সংবহন। আমরা এক্সচেঞ্জ অফ গ্যাস পড়ার সময় সেটা পড়েছি, সিস্টেমিক সার্কুলেশন অ্যান্ড পালমোনারি সার্কুলেশন। হার্ট থেকে লাংসে গেল, লাংস থেকে হার্টে ব্যাক করে আসলো, এই সার্কেলটাকে আমরা বলছি পালমোনারি সার্কুলেশন। আবার পুরো বডি পার্ট থেকে হার্টে আসলো, হার্ট থেকে আবার বডি পার্টে ফিরে আসলো, এটাকে আমরা সিস্টেমিক সার্কুলেশন বলছি। তো এই যে হৃৎপিণ্ড এবং লাংসের মধ্যে দিয়ে যে রক্তের সংবহন বা সার্কুলেশন হলো, সেটাকে আমরা কি বলি? ডুয়াল সার্কুলেশন বা দ্বৈত সংবহন। দ্বৈত সংবহন, এই দ্বৈত সংবহন দুই রকমের, একটাকে আমরা বলছি পালমোনারি সার্কুলেশন আর একটা সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশন। ওকে, তাহলে সংবহনটা আমাদের হয়ে গেল। এবার দেখি যে এই হার্টের যে মাসেল, সেই মাসেলটা কীভাবে ইম্পালস জেনারেট করছে। তো এটা ইরেজ করে দিই। ওকে, তো আমরা এবার পড়ব ইম্পালস জেনারেশন। ইম্পালস জেনারেশন, এইটা আমার হার্ট, তো এই হার্টের অলিন্দের প্রাচীরে এখানে একটা নোড রয়েছে, অলিন্দের প্রাচীরে এখানে একটা নোড রয়েছে, যেখান থেকে আমার অটোমেটিক ইম্পালস জেনারেশন হয়, যেখান থেকে আমার কি হয়? অটোমেটিক ইম্পালস জেনারেশন হয়। অলিন্দের প্রাচীরটা পাতলা হয় তুলনামূলক, আমরা জানি, আর নিলয়ের প্রাচীরটা পুরু হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে অলিন্দ থেকে রক্ত খুব ইজিলি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিলয়ের নিচের দিকে চলে আসে, বাট নিলয় থেকে রক্তকে সবসময় ঊর্ধ্বমুখে যেতে হয়, তো নিলয়কে পাম্প করতে হয়, তো নিলয়কে বেশি পরিশ্রম করতে হয়, নিলয়ের সাথে ব্লাডের ফ্রিকশনটা একটু বেশি হয়। তো এই ফ্রিকশনের ফলে নিলয়ের ওয়াল যাতে ছিঁড়ে না যায়, টিয়ার করে যায়, সেই জন্য আগে থেকেই নিলয়ের প্রাচীরটা কিন্তু অনেক পুরু করা থাকে। তো এইখানে যে নোড আছে, সেই নোডটার নাম হচ্ছে সাইনোএট্রিয়াল নোড। সাইনোএট্রিয়াল নোড, SA নোড বা সাইনোএট্রিয়াল নোড, একে পেসমেকারও বলা হয়। দিস ইজ অলসো নোন অ্যাজ পেসমেকার। পেসমেকার এ কি করে না 70 থেকে 80 বার ইম্পালস জেনারেট করে। 70 থেকে 80 বার আমার হার্টকে বিট করাতে পারে। 70 থেকে 80 বার হার্টকে বিট করাতে পারে। এখান থেকে যে ইম্পালসটা জেনারেট হয়, সেটা মূলত এই যে আমার অলিন্দের প্রাচীর, সেই অলিন্দের প্রাচীরে ইম্পালসটা জেনারেট হয়, এবং অলিন্দের যে মাসেলস, সেই অলিন্দের মাসেলসকে কন্ট্র্যাক্ট বা রিল্যাক্স করতে বলে। ওকে, একটা মাসেল কন্ট্র্যাক্ট করবে, রিল্যাক্স করবে, তার জন্য তাকে সিগন্যাল দরকার। তো SA নোড থেকে যে সিগন্যালটা যায়, সেই সিগন্যালটা বেসিক্যালি অলিন্দের প্রাচীরকে সংকোচন করতে সাহায্য করে। SA নোড থেকে সিগন্যাল কি করে? অলিন্দের প্রাচীরের সংকোচন প্রসারণ ঘটায়। ওকে, তাহলে SA নোড একটা নোড যেখান থেকে ইম্পালস জেনারেট হয়। আর একটা নোডের কথা আমরা জানি, যেটা হচ্ছে অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি জায়গায়, এই জায়গাটায় থাকে, যেটাকে বলা হয় AV নোড, যেটাকে কি বলা হয়? অরিকিউলো ভেন্ট্রিকিউলার নোড, যেটাকে কি বলা হয়? AV নোড, অর্থাৎ AV নোড, অর্থাৎ অরিক্যাল এবং ভেন্ট্রিক্যাল, অরিকিউলো ভেন্ট্রিকিউলার নোড। এটা মিনিটে 40 থেকে 60 বার বিট করাতে পারে হার্টকে। ওকে, 40 থেকে 60 বার, এটা 60 থেকে 80 বার ম্যাক্সিমাম, 40 থেকে 80 বার। এবার এ কি করে? অরিকুলো ভেন্ট্রিকুলার নোড, এ অন্ত অলিন্দ যে প্রাচীর রয়েছে এইগুলোতে, এবং এর সিগন্যালটা এইখান থেকে আস্তে আস্তে আরও কিছু তন্তু পথ রয়েছে ইম্পালস জেনারেশনের, যেগুলো হচ্ছে আমার হিজের বান্ডিল। নেক্সট হচ্ছে আমাদের হিজের বান্ডিল,
আর একটা হচ্ছে পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু। আচ্ছা, এছাড়াও আর একটা রয়েছে ইন্টারনোডাল তন্তু, ইন্টারনোডাল তন্তু, মানে এভি নোড আর এসএ নোডের মাঝে কিছু তন্তু রয়েছে যারা এই ইম্পালসটাকে প্রবাহ করতে সাহায্য করছে। ইন্টারনোডাল তন্তু আবার অনেক রকমের হয়। ব্যাকম্যানের তন্তু, ব্যাকম্যান, ওয়েনকে ব্যাচ, ওয়েনকে ব্যাচ, আর একটা হচ্ছে থোরেলের তন্তু, থোরেলের তন্তু, মানে এসএ নোড আর এভি নোডের মাঝে এরা থাকে। এসএ নোড আর এভি নোডের মাঝখানে এই তিন ধরনের তন্তু থাকে যারা এসএ নোড থেকে যে অলিন্দ প্রাচীর বা অলিন্দ প্রাচীর বা অন্তঃলিন্দ প্রাচীর সেইখান থেকে নিয়ে আলটিমেটলি এভি নোডে দেয়। এভি নোড তারপর সেটাকে হিজের বান্ডিলে পাঠিয়ে দেয়। এভি নোড কোথায় পাঠায়? হিজের বান্ডিল, যে হিজের বান্ডিলটা অন্তঃলিন্দ প্রাচীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা হচ্ছে হিজের বান্ডিল। এই হিজের বান্ডিল এরপর দুদিকে বিভক্ত হয়ে যায়, শাখা প্রশাখা যুক্ত হয়ে যায়, ওকে, বাঁ দিকে এবং ডান দিকে। এরকম শাখা প্রশাখা হয়ে যায়, এটা হচ্ছে হিজের বান্ডিল, এইগুলো হচ্ছে হিজের বান্ডিল। আচ্ছা, এবার হিজের বান্ডিলের শেষ প্রান্তে থাকে আমার পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু। কি থাকে? পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু। সাপোজ এরকম করে দিই, পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু, এগুলো কি আমার সেই পারকিনজি তন্তু। ওকে, তাহলে হার্টের মধ্যে দিয়ে ইম্পালস জেনারেট কিভাবে হচ্ছে? এক হচ্ছে এসএ নোড, এসএ নোড, তারপর ইন্টারনোডাল তন্তু, ইন্টারনোডাল তন্তু, সেখান থেকে এভি নোড, তারপর এভি নোড থেকে হিজের বান্ডিল, হিজের বান্ডিল থেকে কোথায় যাচ্ছে? পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু কি করছে? নিলয়ের পেশিকে সংকোচন ও প্রসারণ করতে সাহায্য করছে, নিলয়ের পেশি। তাহলে আলটিমেটলি এসএ নোড থেকে যে ইম্পালস জেনারেট হচ্ছে সেটা আমার পৌঁছে যাচ্ছে কোথায়? অলিন্দের প্রাচীরে, যেটা অলিন্দের প্রাচীর এবং ইয়ে করতে সাহায্য করছে, সংকোচন প্রসারণ করতে সাহায্য করছে। আর এভি নোড থেকে যেটা পৌঁছচ্ছে বান্ডিল এবং পারকিনজি তন্তুর মাধ্যমে, এই দুটো কি করছে? মিলেমিশে নিলয়ের পেশি সংকোচন ও প্রসারণে সাহায্য করছে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার ইম্পালস জেনারেশন থ্রু হার্ট। হার্টের মধ্যে দিয়ে কীভাবে ইম্পালসটা কোথা থেকে কোথায় পৌঁছায়। নেক্সট আমরা পড়বো কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র, তারপর আমরা পড়বো কার্ডিয়াক আউটপুট, দেন ইসিজি, দেন কার্ডিয়াক সাইকেলের রেগুলেশন। ওকে, তো এটা ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা পড়বো হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। কি জিনিস না, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে, হৃৎপিণ্ডের প্রত্যেক সংকোচন এবং প্রসারণ, যার মধ্যে দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে ব্লাডটা পাম্প হয়ে অক্সিজেনেটেড ব্লাডটা সারা শরীরে পৌঁছবে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অলিন্দের মধ্যে ফিল আপ হবে। তো হৃৎপিণ্ডের এই সংকোচন আর প্রসারণের পর্যায়ক্রমিক যে ঘটনাবলী, সেটাকে আমরা বলছি কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। এই কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্রের সময়কাল কত না 0.8 সেকেন্ড, অর্থাৎ 0.8 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে একটা কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হয়। আর এই একটা কার্ডিয়াক সাইকেল 4টে ইভেন্টের মাধ্যমে হয়। একটা কার্ডিয়াক সাইকেল কটা ইভেন্ট থাকে? একটা কার্ডিয়াক সাইকেলে 4টে ইভেন্ট থাকে। একটা হচ্ছে অলিন্দের সংকোচন, অলিন্দের সংকোচন। 2 নম্বর নেক্সট ইভেন্ট অলিন্দের প্রসারণ। নেক্সট নিলয়ের সংকোচন, নিলয়ের সংকোচন, আর একটা হচ্ছে লাস্ট নিলয়ের প্রসারণ। এই 4টে ইভেন্টের মধ্যে দিয়ে নিলয়ের প্রসারণ। তো এই 4টে ইভেন্টের মধ্যে দিয়ে কিন্তু আমার কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হয়, অর্থাৎ 0.8 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে এই 4টে ঘটনা ঘটে। বাট যদি ইন্ডিভিজুয়ালি এগুলোর সময় দেখি, ইন্ডিভিজুয়ালি দেখতে গেলে অলিন্দের সংকোচনের সময়কাল 0.1 সেকেন্ড সময়, অলিন্দের প্রসারণের সময়কাল 0.7 সেকেন্ড সময়, নিলয়ের সংকোচনকাল 0.3 সেকেন্ড সময়,
নিলয়ের প্রসারণকাল 0.5 সেকেন্ড সময়। তাহলে আমি যদি এখানে ব্যারিয়ার করে দিই, এইখানেই আমার 0.8 সেকেন্ড, এইখানেই 0.8 সেকেন্ড, কিন্তু বলছে 0.8 সেকেন্ডেই 4টে ঘটনা ঘটে। ইন্ডিভিজুয়ালি দেখতে গেলে 0.1 সেকেন্ড সময় অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ 0.7 সেকেন্ড, নিলয়ের সংকোচন 0.3, নিলয়ের প্রসারণ 0.5 সেকেন্ড। ইন্ডিভিজুয়ালি 1 সেকেন্ডের বেশি হচ্ছে, বাট দেখা যায় যে 0.8 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে হচ্ছে এই ঘটনাগুলো। তো যেহেতু আমরা এই ঘটনাটা 0.8 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে ঘটছে, মানে যখন অলিন্দের সংকোচন ঘটছে, এটা যদি আমরা হার্ট হয়, এটা অলিন্দ, সাপোজ অলিন্দের সংকোচন ঘটছে, তখন কিন্তু নিলয়ের প্রসারণ ঘটছে। আবার ইভেনচুয়ালি যদি দেখতে পারি, এটা 1 নম্বর ঘটনা, অলিন্দের সংকোচন যখন ঘটছে তখন নিলয়ের প্রসারণ ঘটছে। যখন 0.1 সেকেন্ড সময় ধরে অলিন্দের সংকোচন ঘটছে, সেই 0.1 সেকেন্ডে নিলয়ের প্রসারণও কিন্তু ঘটতেছে। আবার যখন নিলয়ের প্রসারণ ঘটছে তখন যখন অলিন্দের প্রসারণ ঘটবে, আবার অলিন্দের প্রসারণ ঘটবে তখন নিলয়ের সংকোচন ঘটবে। 2 নম্বর ইভেন্টে যখন অলিন্দের প্রসারণ ঘটবে, 0.7 সেকেন্ড সময় ধরে অলিন্দ প্রসারিত হবে এবং সেই সময় নিলয়ের সংকোচন ঘটবে, তো ওভারঅলটা একটা সাইমালটেনিয়াস প্রসেস, সিঙ্ক্রোনাসলি হয়ে থাকে। তো এইটা বোঝার জন্য আমরা একটা ছক করে নেব। এই ছকের মধ্যে দিয়ে আমরা খুব সহজেই আমরা কার্ডিয়াক সাইকেলটাকে বুঝতে পারবো। মোদ্দা কথা, আমাদের 4টে ইভেন্টের কথা প্রথমে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ইভেন্টের সময়কাল আমাকে মাথায় রাখতে হবে। দেয়ার আফটার এই ইভেন্টগুলোর মধ্যে দিয়ে আমাকে বুঝতে হবে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড কীভাবে হয়। তো এখানে একটা ছক করি আমরা। আচ্ছা, অলিন্দ, নিলয়, হার্ট চেম্বার। আচ্ছা, আমাদের যেহেতু 0.8 সেকেন্ড সময় লাগে, তো আমরা টোটাল ইন্টারভেলটাকে 0.1 সেকেন্ডের রেসপেক্টে 8টা ভাগে ভাগ করে নেব। 2, 3, 4, 5, 6, 7, 8 এবং প্রত্যেকটাকে 0.1 সেকেন্ডের ইন্টারভেলে দেবো আমরা। ওকে, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8 0.8 সেকেন্ড সময়ে আমার কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হবে। তো অলিন্দ, প্রথমে অলিন্দের সংকোচন দিয়ে আমরা শুরু করব আমাদের কার্ডিয়াক সাইকেল। যখন অলিন্দের সংকোচন হচ্ছে, সেটা সময়কাল কত? 0.1 সেকেন্ড। অলিন্দের সংকোচনকে আমরা সিস্টোল বলবো, তো আমরা সেটাকে এস দিয়ে লিখব। তো 0.1 সেকেন্ড সময়ে আমার সিস্টোল হলো, অলিন্দের সংকোচন হলো বা সিস্টোল। আর প্রসারণকে আমরা বলি ডায়াস্টোল। ওকে, আচ্ছা, 0.1 সেকেন্ড আমার অলিন্দের সংকোচন হলো। অলিন্দের প্রসারণকাল কত? বাকিটা 0.7 সেকেন্ড। এটাকে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, তাহলে অলিন্দের প্রসারণ হয়ে যাবে। তাহলে অলিন্দের প্রসারণকে ডায়াস্টোল ডি দিয়ে ডিনোট করব। 0.7 সেকেন্ড সময় লাগলো ডায়াস্টোলে, তো আমরা 0. সেকেন্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 0.7 সেকেন্ড সময়ে আমার কিন্তু ডায়াস্টোল হয়ে গেল। নেক্সট ইভেন্ট কি আসছে? নিলয়ের সংকোচন, 0.3 সেকেন্ড সময়। নেক্সট ইভেন্ট আসছে নিলয়ের সংকোচন, তারপরে নিলয়ের প্রসারণ। বাট এখানে কি আমরা নিলয়ের সংকোচন দিতে পারবো? এখানে হিসাব অনুযায়ী দেওয়া উচিত, বাট আমরা জানি যে কার্ডিয়াক সাইকেল যখন অলিন্দের সংকোচন হয় তখন নিলয়ের প্রসারণ হয়। অর্থাৎ এই সময় যখন অলিন্দের সংকোচন হয়েছে 0.1 সেকেন্ড, তাহলে তো এখানে অলিন্দের নিলয়ের প্রসারণ সংকোচন দিতে পারবো না, এখানে দিতে হবে নিলয়ের প্রসারণ, অর্থাৎ এখানে ডি দিতে হবে। যেহেতু অলিন্দ যখন সংকোচন করছে, এটা আমার হার্ট চেম্বার, যখন অলিন্দ সংকোচন করছে তখন তো নিলয়ের প্রসারণ করবে। নিলয় তো সংকোচন দিতে পারবো না, নিলয়ের প্রসারণ দিতে হবে। তো নিলয়ের প্রসারণের সময়কাল কত? 0.5 সেকেন্ড সময়। নিলয়ের প্রসারণের সময়কাল কত? 0.5 সেকেন্ড। কিন্তু এখানে হলো কত? 0.1 সেকেন্ড সময়। এখানে হলো কত? 0.1 সেকেন্ড, অর্থাৎ আরও 0.4 সেকেন্ড সময় বাকি আছে। আচ্ছা, এইখানে দেখো অলিন্দের প্রসারণ শুরু হয়েছে। তো যখন অলিন্দের প্রসারণ হচ্ছে তখন কি নিলয়ের সংকোচন প্রসারণ হবে? মানে অলিন্দ ফুলে আছে, নিলয় ফুলে আছে, এরকমটা হতে পারে না। এই সময় অলিন্দের প্রসারণ হয়েছে, তাহলে কি হবে? নিলয়ের সংকোচন করে গেছে, তাহলে এখানে সিস্টোল দিতে হবে। এখানে কি দিতে হবে? আমাকে সিস্টোল দিতে হবে। নিলয়ের সংকোচনের কালের সময় কত? 0.3 সেকেন্ড। অলিন্দ প্রসারণ আছে, তাহলে নিলয়ের সংকোচন হবে। অলিন্দ প্রসারণ আছে, তাহলে নিলয়ের সংকোচন হবে। তাহলে নিলয়ের সংকোচন কিন্তু আমার হয়ে গেল 0.3 সেকেন্ড। 0.1, 0.2, 0.3 নিলয়ের
সংকোচন হয়ে গেল, নিলয়ের আর সংকোচনকাল নেই। যখন অলিন্দ প্রসারণ করছে তখন তো নিলয় সংকোচন করবেই, যখন অলিন্দ প্রসারণ করছে তখন নিলয় সংকোচন করবে, তাই করলাম। যখন অলিন্দ সংকোচন করছে তখন নিলয় প্রসারণ করবে, ডায়াস্টল দিলাম। ওকে, কিন্তু ডায়াস্টল বলছে 0.5 সেকেন্ড সময়, আমাদের হলো 0.1 সেকেন্ড সময়। তাহলে বাকি যেগুলো আছে সেখানে কি হবে, আমার ডায়াস্টল হবে। অর্থাৎ এখানে কি দেবো, ডি। মানে এখানে 0.1 সেকেন্ড সময় ছিল নিলয়ের প্রসারণে, আরও 4 সেকেন্ড বাকি ছিল, তো এই সময়টা কিন্তু নিলয় আবার প্রসারণ করবে সংকোচন করার পর। বলে স্যার কী করে সম্ভব, অলিন্দ প্রসারণ করে আছে, নিলয় প্রসারণ করে আছে? হ্যাঁ, একটা সময় আসে হার্টে যখন কার্ডিয়াক সাইকেল হয়, অলিন্দ এবং নিলয়ের চেম্বারগুলো উভয়ই প্রসারিত অবস্থায় থাকে, এবং সেই সময়কালটা কত না, দেখো ইন্টারভেলটা দেখো, 0.1 যদি ধরি, 0.2, 0.3, 0.4, এইটুকুনি জায়গাতে দেখো একটু ভালো করে যে অলিন্দ এবং নিলয় দুটো চেম্বারই ডায়াস্টল কন্ডিশনে আছে, ফুলে রয়েছে, সংকোচন করতে হচ্ছে না, প্রসারিত অবস্থায় আছে। তাহলে কি এই সময় ও কাজ করছে না, কিন্তু এই সময় ও রেস্টিং কন্ডিশনে আছে। তো এই জায়গাটাকে বলা হয় জয়েন্ট ডায়াস্টলিক পিরিয়ড, জয়েন্ট ডায়াস্টলিক পিরিয়ড, এবং এর সময়কাল কত, 0.4 সেকেন্ড সময়। এটা খুবই ইম্পর্টেন্ট, জয়েন্ট ডায়াস্টলিক পিরিয়ড। আমরা জানি আমাদের হার্ট মাসেল কখনো রেস্ট নেয় না, আদারওয়াইজ আমরা রেস্ট ইন পিস হয়ে যাব। বাট এইটুকুনি সময় 0.4 সেকেন্ড সময় কিন্তু হার্টের মাসেলগুলোকে আমরা বলতে পারি তারা রেস্ট করছে, কারণ ডায়াস্টলিক কন্ডিশনে আছে। ওকে, 0. এটাকে বলা হয় জয়েন্ট ডায়াস্টলিক পিরিয়ড। এখানে অলিন্দ নিলয় একসাথে আমার রিল্যাক্সড করে আছে, বোঝা গেল? তো এটা হয়ে গেল আমার কার্ডিয়াক সাইকেল। না, এখানে কার্ডিয়াক সাইকেলের মধ্যে ইম্পর্টেন্ট থিং, এই কার্ডিয়াক সাইকেল যখন ঘটছে, অর্থাৎ হৃদচক্র যখন অলিন্দ নিলয় ক্রমাগত সংকোচন এবং প্রসারণ করছে, ঠিক আছে, অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ, টোটাল এই ঘটনাটা কিন্তু দেখো আমার 0.8 সেকেন্ড সময়ে কমপ্লিট হলো। এটাকে আমরা বলছি কার্ডিয়াক সাইকেল। এবার এই কার্ডিয়াক সাইকেলে আমার দুটো হার্ট সাউন্ড শোনা যায়, একটাকে আমরা বলছি ফার্স্ট হার্ট সাউন্ড, যেটাকে বলা হয় লাভ, আর সেকেন্ড হার্ট সাউন্ড যেটাকে বলা হয় ডাব, লাভ ডাব। তো কখন শোনা যায়, প্রশ্নগুলো আসে যে ফার্স্ট হার্ট সাউন্ড কখন শোনা যায়, সেকেন্ড হার্ট সাউন্ড কখন শোনা যায়। আমরা মাথায় রাখবো দুটো ঘটনাই, ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড দুটোই কিন্তু ঘটে নিলয়ের ইভেন্টে। এই নিলয়ের ইভেন্টগুলোতে, অর্থাৎ নিলয়ের সংকোচন এবং প্রসারণকালে, নিলয়ের ইভেন্টে। প্রথম সংকোচন শোনা যাবে, ফার্স্ট হার্ট শোনা যাবে নিলয়ের সংকোচনকালে। কখন, নিলয়ের সংকোচনকালে, নিলয়ের সংকোচনকালে। এটা প্রশ্ন আসতে পারে, ফার্স্ট হার্ট সাউন্ড কখন শোনা যায়, নিলয়ের সংকোচনকালে। সেকেন্ড হার্ট সাউন্ড কখন শোনা যায়, নিলয়ের প্রসারণকালে, নিলয়ের প্রসারণকালে। কি করে জিনিসটা একটু বুঝি আমরা। আচ্ছা, এই জন্য আর নতুন করে ছবি করবো না, এখানে একটা ছবি করি, হার্টের ছবিটা আবার আমাদের করতে হবে। এটা আমার হার্ট, বড় হলো, আচ্ছা এটা হার্ট। তো এইখানটা দিয়ে আমার ফুসফুসীয় ধমনী গেছিল, আর এইখানটা দিয়ে আমার মহাধমনী গেছিল, রাইট? আচ্ছা, আমরা কি জানলাম যে ফার্স্ট হার্ট শোনা যায় নিলয়ের সংকোচনকালে। তো নিলয় যখন সংকোচন করবে, নিলয় যখন চাপ দেবে, এখান থেকে রক্ত উপরের দিকে উঠতে চাইবে। তো উপরের দিকে ওঠার সময় কি হবে, উপরের দিকে ওঠার সময় মানে কোন দিকে যাবে, এই ফুসফুসে ধমনীতে যাবে। যখন এই দিক দিয়ে ফুসফুসে ধমনী দিয়ে দূষিত রক্ত যাচ্ছে, তখন কিন্তু আবার এই দিক দিয়ে আবার বিশুদ্ধ রক্ত সারা শরীরে যাচ্ছে। অ্যাট এ টাইম একসঙ্গে ঘটনাটা ঘটছে। যখন নিলয়ের সংকোচন ঘটছে, এক সাইড দিয়ে আমার দূষিত রক্ত অক্সিজেনেশনের জন্য লাংসে যাচ্ছে, আর এক সাইড দিয়ে আমার বিশুদ্ধ রক্ত বা ওটুযুক্ত রক্ত, অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে পৌঁছে যাচ্ছে। তো এই সময় এই পাইপগুলো দিয়ে যাতায়াত করতে হয় ব্লাডটাকে। তো এই পাইপগুলো দিয়ে যাওয়ার সময় অনেক সময় এটা কী হয়, উপরের অলিন্দগুলোতে চলে যেতে চাইবে, কারণ রক্তটা চাপ দিচ্ছে, তো উপরের দিকে যেতে চাইবে। তো উপরে অলিন্দে যদি চলে যায় রক্ত, তাহলে আমার এই পাইপগুলো দিয়ে অক্সিজেনেশনের জন্য যাবে না বা বডিতে আমার পৌঁছাবে না, তাহলে তো আমার লস হবে। তো সেইটা প্রিভেন্ট করার জন্য কি হয়, অলিন্দ নিলয় যে কপাটিকা রয়েছে, অর্থাৎ দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকাগুলো, সেগুলো বন্ধ হয়ে যায়। সেগুলো কি হয়, উল্টো দিকে মুভমেন্ট করে, দরজাগুলো এদিকে খোলা থাকে, কপাটিকাগুলো এদিকে খোলা অবস্থায় রয়েছে যখন পড়েছিল। এবার যখন এটা পাম্প করছে, উপরের দিকে ব্লাডটা যাচ্ছে, ঊর্ধ্বমুখী যাচ্ছে, তখন আমার অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো খুলে যায়, আর দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যায়। তো এই কপাটিকাগুলো বন্ধ হওয়ার জন্য এই হার্ট সাউন্ডটা শোনা যায়।
রিমেম্বার কপাটিকাগুলো বন্ধ হওয়ার জন্য হার্ট সাউন্ড শোনা যায়। তাহলে নিলয়ের সংকোচনকালে ফার্স্ট হার্ট সাউন্ড কিসের জন্য শোনা যায়? এটা প্রশ্ন আসতে পারে যে দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা বন্ধ হওয়ার জন্য, দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা বন্ধ হওয়ার জন্য। রিমেম্বার দ্য রিজন। সাউন্ডটা কেন শোনা যায়? দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা দরজা খোলার সময় যতটা সাউন্ড হয়, দরজা বন্ধ করার সময় জোরে যদি বন্ধ হয় বেশি সাউন্ড হয়। তো দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলো বন্ধ হওয়ার জন্য নিলয়ের ফার্স্ট হার্ট সাউন্ডটা শোনা যায়। তো নিলয়ের সংকোচনটা কোথায় হচ্ছে? আমার নিলয়ের সংকোচন এই জায়গাটাতে। তাহলে এই সময় নিলয়ের সংকোচন যখন হচ্ছে, তাহলে এই সময় আমি ফার্স্ট হার্ট সাউন্ড শুনতে পারবো। নিলয়ের সংকোচন এই জায়গাটাতে আমরা ধরতে পারি, ডায়াস্টুল শেষ হচ্ছে এই জায়গাটাতে। নিলয়ের সংকোচন ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড। আচ্ছা, নিলয়ের প্রসারণ, নিলয়ের প্রসারণকাল। নিলয় যখন প্রসারণ হচ্ছে, ডায়াস্টল এখানেই শুরু হচ্ছে, বাট নিলয়ের ডায়াস্টল এখানেও শুরু হচ্ছে। ওকে, তো নিলয়ের প্রসারণ কখন হচ্ছে? বলছে না নিলয় যখন ফুলছে, অর্থাৎ ব্লাড উপর থেকে নিচে আসছে, অলিন্দ থেকে নিলয় আসছে, তো তখন এটা হয়ে গেল উপরে গেল, অলিন্দ থেকে নিলয় দূষিত এবং এদিক থেকে বিশুদ্ধ রক্তটা নিলয় আসতে চাইছে, কিন্তু সেই সময় এই পাইপের ভেতরে থাকা রক্তগুলো নিচে আসতে চাইবে। এই যে রক্তটা গেল উপরে এই পাইপগুলোর মধ্যে দিয়ে ফুসফুসে, ধমনী এবং মহাধমনীতে, সেই রক্তগুলো নিচে আবার ব্যাক করে আসতে চাইবে। সেই রক্তগুলো নিচে ব্যাক করে আসতে চাইবে যখন নিলয়ের প্রসারণ ঘটবে। তাহলে এই নিলয়ের প্রসারণের সময় দূষিত রক্ত এদিক থেকে আসছে, অক্সিজেনের ব্লাড আসছে, তাহলে একে তো পাঠানোই হবে না। এই পাইপের রক্তগুলো যদি আবার নিচে ব্যাক করে চলে আসে, তাহলে তো আর পাঠানোই হবে না। তো তখন কি হয়? এই যে পাইপগুলো ফুসফুসে, ধমনী, মহাধমনীতে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো তখন আবার বন্ধ হয়ে যায়, তার জন্য আবার হার্ট সাউন্ড শোনা যায়। তাহলে এখানে কী হবে? অর্ধচন্দ্রাকার কপাটিকা, মধ্য কথা কপাটিকা বন্ধ হওয়ার জন্য হয়। অর্ধ চন্দ্রাকার কপাটিকা বন্ধ হওয়ার জন্য কিন্তু আমরা দ্বিতীয় হার্ট সাউন্ডটা শুনতে পারবো। ওকে, প্রথম হার্ট সাউন্ড আমরা শুনতে পারলাম নিলয় সংকোচনে, দ্বিতীয় হার্ট সাউন্ড নিলয়ের প্রসারণে। কারণ নিলয় সংকোচনের সময় দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, অর্ধচন্দ্রাকার কপাটিকা খুলে যায়। আর নিলয়ের প্রসারণকালে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলো খুলে যায়। তো অলিন্দের নিলয়ের যে প্রসারণ, এই জায়গাটাতে আমরা সেকেন্ড হার্ট সাউন্ড শুনতে পারবো। এখানে আমরা কি শুনতে পারবো? সেকেন্ড হার্ট সাউন্ড শুনতে পারবো। ওকে, তো এটা হয়ে গেল আমার কার্ডিয়াক সাইকেল। নেক্সট আমরা পড়বো কার্ডিয়াক আউটপুট বা হৃদ উৎপাদ। এটা ইরেজ করে দিচ্ছি। কার্ডিয়াক আউটপুট বা হৃদ উৎপাদ কিছুই না, বলছে হার্টের যে নিলয়গুলো, বেসিক্যালি নিলয়ই আমার পাম্প করে ব্লাডটাকে, অলিন্দ পাম্প করে না। তো হার্টের পাম্পিং মানে নিলয়ের পাম্পিং বোঝায়। তো প্রতি মিনিটে নিলয় থেকে যে পরিমাণ ব্লাড বেরিয়ে যায় হৃৎপিণ্ড থেকে, সেটাকেই আমরা বলছি কার্ডিয়াক আউটপুট। প্রতি মিনিটে হৃৎপিণ্ড থেকে যে পরিমাণ রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যায়, ওকে, এটাকে আমরা বলছি কার্ডিয়াক আউটপুট। এবার আমরা পড়বো হার্ট রেট। হার্ট রেট, হার্ট রেট কি? হার্টবিট ইন্টু কার্ডিয়াক আউটপুট। হার্টবিট মিনিটে 72 থেকে 72 বার ধরে নিতে পারি আমরা অন অ্যান অ্যাভারেজ। এবার সেটা ভ্যারি করে, যখন আমরা এক্সারসাইজ করি সেটা 72 থেকে 75 বা 80 পর্যন্ত চলে যায়, আবার যখন ঘুমিয়ে থাকি সেটা অনেক কমে যায়, এটা 40-50-এর কাছাকাছি চলে আসে। তো এটা অন অ্যান অ্যাভারেজ 70 থেকে 72 ধরলাম। আর কার্ডিয়াক আউটপুট, এই যে কার্ডিয়াক আউটপুট বললাম, এটাকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলে স্ট্রোক ভলিউম আর একটাকে বলে মিনিট ভলিউম। কার্ডিয়াক আউটপুটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, একটা মিনিট ভলিউম। স্ট্রোক ভলিউমের মান হচ্ছে 70 ml
70 ml, স্ট্রোক ভলিউমের মান কত 70 ml। তো এই স্ট্রোক ভলিউমকেই আমরা কার্ডিয়াক আউটপুট সরি এখানে হার্ট রেট ইকুয়ালস টু হার্টবিট ইন্টু স্ট্রোক ভলিউম হবে, স্ট্রোক ভলিউম। তো স্ট্রোক ভলিউমের মান হচ্ছে 70। তো আমার হার্টবিট মানে মিনিটে 72 বার, তাহলে এটা পার মিনিট হবে, হার্ট রেট পার মিনিট। পার মিনিটে একটা হার্ট কতটা ব্লাড পাম্প করছে এটা মাল্টিপ্লাই করলে পারে প্রায় আমাদের 5000 সামথিং 5200 ml পার মিনিট দাঁড়াচ্ছে, বা অন অ্যান অ্যাভারেজ এটা 5.2 টু 5.6 লিটার পার মিনিট। এটা হচ্ছে আমার হার্ট রেট, এটা আমার কি হার্ট রেট, ওকে, বা কার্ডিয়াক আউটপুট আমরা বলতে পারি। ওকে, নেক্সট আমরা পড়ব আমাদের ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি দিয়ে আমাদের হৃৎপিণ্ডের কার্যকারিতাকে আমরা বোঝার চেষ্টা করি। হৃৎপিণ্ডর যে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো সেটাকে একটা যন্ত্রের মাধ্যমে গ্রাফের আকারে পরিণত করা হয়। তো যন্ত্রটার নাম হচ্ছে গ্রাফ, আর যে গ্রাফটা বেরোয় সেটার নাম হচ্ছে গ্রাম। এটা আমরা মাথায় রাখবো, ইসিজি পুরোই উল্টো, ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা আবিষ্কার করেছিলেন এনথোভ্যান। হার্টের মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালসটা যে জেনারেট হয় এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, পার্কিনজি ফাইবারের মাধ্যমে বা আন্তঃনলীয় তন্তুপথের মাধ্যমে, সেটারই একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যে যন্ত্রের মাধ্যমে ধরা হয় সেটাকে আমরা বলছি ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এবং যে গ্রাফটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে পাই সেটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কোনটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এইখানে কি করা হয়, একটা মানুষের সারা শরীরে 3টে জায়গাতে 3টে লিড দেওয়া হয়, ওকে। তো এইখানে একটা লিড থাকে, 2 হাতে 2টো লিড ইলেকট্রোড দেওয়া থাকে, আর বাঁ পায়ের দিকে একটা লিড থাকে, বাঁ পায়ের গোড়ালি দিয়ে এই যন্ত্রের সাথে লিডটা কানেকশন করা থাকে। একটা যন্ত্র, এই যন্ত্রের সঙ্গে এই লিড 3টে জায়গার লিড কানেকশন করা থাকে, ওকে। ইসিজি মেশিনটার সাথে বা ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রের সঙ্গে আমার 2 হাতে দুদিকে মানে অনেক রকমের লিড হয় মেডিকেল টার্মিনোলজিতে। আমাদের সিলেবাসে আমাদের এই সিম্পল ইসিজিটাই পড়তে হয়। তো সিম্পল ইসিজির ক্ষেত্রে আমার 3টে লিড থাকে, রিস্ট লিড, 2টো রিস্ট লিড, আর একটা হচ্ছে লেফট অ্যাঙ্কেল লিড, লেফট গোড়ালির লিড, ওকে। এর মাধ্যমে কিন্তু আমরা ইসিজিটাকে গ্রাফে পরিণত করতে পারি। তো সেটা দেখতে কিরকম হয় একটু দেখে নিই। এরকম দেখতে হয় একটা, ওকে। তো এটার নাম হচ্ছে পি ওয়েভ, এটা কিউ, এটা আর, এটা এস এবং এটা টি ওয়েভ, ওকে। 4 ধরনের তরঙ্গ দেখতে পাচ্ছি। এটা পি ওয়েভ নাম্বার 1, নাম্বার 3 ধরনের বলবো, 4 ধরনের 1 2 3 4 5টা পয়েন্ট, বাট 3 ধরনের ওয়েভ দেখা যায় ইসিজিতে। এটাকে পি ওয়েভ বলা হয়, একটাকে কিউ আর এস ওয়েভ বলা হয়, আর একটা হচ্ছে আমার টি ওয়েভ, আর একটা কি টি ওয়েভ। পি ওয়েভ কি নিদর্শন করে, অলিন্দের সংকোচনকে নির্দেশ করে, বা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা অলিন্দের সংকোচন, ওকে। কিউআরএস ওয়েভ
কিউআরএস ওয়েভ ভেন্ট্রিকিউলার ডিপোলারাইজেশন অর্থাৎ নিলয়ের সংকোচনকে নির্দেশ করে। ভেন্ট্রিকিউলার ডিপোলারাইজেশন, ওকে, অর্থাৎ বা নিলয়ের সংকোচন। তিনটা ওয়েভ আমরা মাথায় রাখবো, পি ওয়েভ, কিউআরএস ওয়েভ এবং টি ওয়েভ। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা নিলয়ের সংকোচন, আর টি ওয়েভ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন বা নিলয়ের প্রসারণ, ওকে। তো এই তিনটে ওয়েভ আমার ইম্পর্টেন্ট। এবার এটা হচ্ছে একটা স্বাভাবিক ইসিজি। যদি আমাদের শরীরের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা যায়, হার্ট রেট যদি বেড়ে যায়, হার্টবিট যদি বেড়ে যায়, বা হার্টবিট অনেক সময় স্লো হয়ে যায়, ঘুমের সময় স্লো হয়ে যায়, যখন আমরা দৌড়চ্ছি, এক্সারসাইজ করছি, হার্টবিট বেড়ে যায়, তখন কিন্তু এইটা একটু অ্যাবনর্মাল দেখা যাবে। এটা একটু কী দেখা যাবে? অ্যাবনর্মাল দেখা। যখন হার্টবিট বেড়ে যাবে অত্যাধিক হারে, সেটাকে আমরা বলবো ট্রাকিকার্ডিয়া। এটাকে আমরা কী বলবো? ট্রাকিকার্ডিয়া। ট্রাকিকার্ডিয়া। ট্রাকিকার্ডিয়াতে কী হয়? হার্টবিট বেড়ে যায়, হার্টবিট দ্রুত হয়। আর আরেকটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া। ব্রাডিকার্ডিয়া যেখানে হার্টবিট স্লো হয়ে যায়, হার্টবিট স্লো হয়, ওকে। তো ট্রাকিকার্ডিয়া এবং ব্রাডিকার্ডিয়ার ক্ষেত্রে গ্রাফটা কীরকম হয়ে যায়? ট্রাকিকার্ডিয়ার ক্ষেত্রে ধরো খুব অল্প সময়ের জন্য ঘন ঘন এটা দেখা যায়, অর্থাৎ তরঙ্গের যে স্থায়িত্বকালগুলো কম হয়। আবার এইখানেই আমরা যদি দেখি ব্রাডিকার্ডিয়ার ক্ষেত্রে দেখব যে খুব ধীর গতিতে হয়। এইটুকুনি সময়ের মধ্যেই 1 2 3 4 5 6টা দেখতে পাচ্ছি ওয়েভ। এখানে কিন্তু এইটুকুনি সময়ের মধ্যে দেখব তিনটে ওয়েভ দেখা যাচ্ছে। এটা ব্রাডিকার্ডিয়া, এটা ট্রাকিকার্ডিয়া। দ্রুত হচ্ছে, 0.8 সেকেন্ডের মধ্যে এতগুলো হচ্ছে। 0.8 সেকেন্ডের মধ্যে এটা হবে না, কারণ যদিও এই ঘটনাটা টোটাল 0.8 সেকেন্ডের জন্যই হয়। হার্টের যে টোটাল ইভেন্টটা সেটাকেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হচ্ছে, তো 0.8 সেকেন্ড একটার জন্য লাগে, ওকে। তো এগুলো প্রত্যেকটা এইটুকুনি সময় যদি ইন্টারভেল ধরে নিই, তাহলে এখানে ট্রাকিকার্ডিয়াতে অনেকগুলো আমার কার্ডিয়াক সাইকেল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অল্প কার্ডিয়াক সাইকেল ঘটনা ঘটবে, ওকে। তো এই হয়ে গেল আমার ইসিজি। নেক্সট আমরা আমাদের যে হার্ট বিটের কন্ট্রোল, সেই রেগুলেশনটা কীভাবে হয় সেটা দেখব। দুরকমভাবে রেগুলেশন হয়, একটা হচ্ছে নিউরোনাল, একটা হরমোনাল। তো নিউরোনালটাই এখানে ইম্পর্টেন্ট, সেটা একটু জেনে নেব। এটা ইরেজ করে দিচ্ছি। আমাদের যে মিডল অবলঙ্গটা, সেই ব্রেনের মিডল অবলঙ্গটাতে কিন্তু হার্টবিট নিয়ন্ত্রণের যে স্থান সেটা রয়েছে। রেগুলেশন অফ হার্টবিট, যদিও এটা মায়োজেনিক হার্ট, মাসেলস অটোমেটিকলি এটাকে রেগুলেট করে, তথাপি আমাদের মেডুলা অবলঙ্গটাই কিন্তু এর একটা কন্ট্রোল সেন্টার রয়েছে। সাপোজ এটা ব্রেন, মেডুলা অবলঙ্গটা, ওকে। আর আমাদের এই হার্টের এখান থেকে আমার ক্যারোটিড আর্টারি রয়েছে, অ্যাওর্টিক আর্চ। এই অ্যাওর্টিক আর্চের এখান থেকে আমার ক্যারোটিড কেন বলছি, ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীর এখানে হচ্ছে আমার ক্যারোটিড সাইনাস তৈরি করছে। কী তৈরি করছে? ক্যারোটিড সাইনাস। এটা হচ্ছে ক্যারোটিড ধমনী, এটা ক্যারোটিড সাইনাস, আর এটাকে আমরা বলছি অ্যাওর্টিক আর্চ। এটা হৃৎপিণ্ড, বুঝতেই পারছি হার্ট, ওকে। আর ব্রেন,
এবার এইখানে কতগুলো রিসেপ্টার রয়েছে। হার্টের যখন ব্লাডের মধ্যে যখন ব্লাড প্রেশার যখন বেশি হয় বা কম হয়, ব্লাড প্রেশার, রক্তচাপ আমরা এখানে পড়বো না, রক্তচাপ আমরা বডি ফ্লুইড এবং সার্কুলেশন ওখানে পড়বো। তো ব্লাড প্রেশার যখন বেশি হয় এখানে কতগুলো রিসেপ্টার থাকে, চাপ গ্রাহক বা ব্যারো রিসেপ্টার, এগুলোকে আমরা কি বলছি, ব্যারো রিসেপ্টার। বা চাপ গ্রাহক, এই চাপ গ্রাহকগুলো অ্যাওর্টিক আর্চ থেকে ভেগাস স্নায়ুর মাধ্যমে, কোন স্নায়ুর মাধ্যমে, ভেগাস, তোমরা জানো দশম করোটি স্নায়ু ভেগাস, এই ভেগাস স্নায়ুর মাধ্যমে এটা মেডালা অবলঙ্গাটা, এই মেডালা অবলঙ্গাটাতে পাঠিয়ে দেয়। ওকে, ভেগাস স্নায়ুর মাধ্যমে মেডালা অবলঙ্গাটাতে পাঠিয়ে দেয়। এবার সেখান থেকে সিগন্যাল আসে, দিয়ে হার্টের মাসেলকে রিল্যাক্স করতে বলে, কন্ট্র্যাক্ট করলে পরে বেশি করে নিলয় রক্তকে প্রবাহিত করবে এবং আমার যে ধমনীগুলো সেখানে রক্তের চাপ বেড়ে যাবে। রিল্যাক্স করলে পরে ও রক্তের চাপ কমে যাবে, তাহলে বেশি বেশি সংকোচন হবে না। আচ্ছা, এছাড়াও যে ক্যারোটিড সাইনাস রয়েছে, এই ক্যারোটিড সাইনাসগুলো থেকেও আমার হেরিংস নার্ভ যাবে। কি নার্ভ বেরোয়? হেরিংয়ের নার্ভ, হেরিংস নার্ভ এই চাপগুলোকে পাঠিয়ে দেয় কোথায়, মেডুলা অবলঙ্গাটার সাথে একটা কানেকশন থাকে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, আমরা জানি গ্লসোফেরিঞ্জিয়াল। ওকে, তো এই হেরিং নার্ভগুলো কী করে, গ্লসোফেরিঞ্জিয়ালে গিয়ে কানেক্ট করে, হেরিংয়ের নার্ভগুলো কী করে, গ্লসোফেরিঞ্জিয়ালে কানেক্ট করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। কালোগুলো কি, কালোগুলো হয়ে গেল হেরিং নার্ভ, কালোগুলো কি, সরি গ্লসোফেরিঞ্জিয়াল, গ্লসোফেরিঞ্জিয়াল, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। ওকে, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুতে গিয়ে কানেকশন করে কে, হেরিং নার্ভ। হেরিং নার্ভগুলো বেরোচ্ছে কোথায়, ক্যারোটিড সাইনাস থেকে। প্রশ্ন আসতে পারে হেরিং নার্ভ কোথা থেকে বেরোচ্ছে, ক্যারোটিড সাইনাস থেকে। সেই ক্যারোটিড সাইনাস থেকে হেরিং নার্ভ কোথায় আছে, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের সাথে কানেকশন করছে। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ কোথায় আছে, মেডুলা অবলঙ্গাটাতে। সে তারপর সেন্ড ব্যাক ইনফরমেশন পাঠাচ্ছে যাতে হার্ট রিল্যাক্স করে, ব্লাড প্রেশারটা কম থাকে। এইভাবে করে কার্ডিয়াক যে সাইকেল, সেই কার্ডিয়াক সাইকেলটাকে এরা কিন্তু কন্ট্রোল করে। তো এই কন্ট্রোল মেকানিজমটা টোটালি অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটাকে এএনএস বলা হয়। এই এএনএস এর দুটো পার্ট থাকে আমরা জানি, একটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কি করে না, সিম্প্যাথেটিক হার্টবিট বৃদ্ধি করে রক্তচাপ বাড়ায়, ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে, ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে ব্লাড প্রেশার ইনক্রিজ করে হার্টবিট বাড়ানোর মাধ্যমে। আর প্যারাসিম্প্যাথিকটা ঠিক উল্টো করে, হার্ট রেট স্লো করে দেয়, রক্তচাপ কমায়, ভ্যাসোডায়ালেশনের মাধ্যমে, ভ্যাসোডায়ালেশন। এই যে কন্ট্রোলটা হলো এটাকে নিউরোনাল কন্ট্রোল বলতে পারি আমরা, নিউরোনাল কন্ট্রোল। আর একটা কন্ট্রোল হচ্ছে হরমোনাল কন্ট্রোল বা হরমোনাল রেগুলেশন, যেটা খুবই কম হয়। হরমোনাল রেগুলেশন কীরকম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা বেরোয়, এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এখান থেকে কি বেরোচ্ছে, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। আপাতকালীন হরমোন করে, আমাদের হার্ট যখন স্লো হয়ে যায়, হঠাৎ করে সামনে সাপ দেখে ভয় পেয়ে গেলাম, তো সেটা কি করে, হার্টবিট বাড়ায়। আলটিমেটলি এটা কি করে, হার্টবিট বাড়ায়, হার্টবিট বৃদ্ধি করে,
ফলে কার্ডিয়াক আউটপুটটাকে বৃদ্ধি করে। আলটিমেটলি কী হচ্ছে, কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে। তাহলে এইভাবেও একটা হার্টের কন্ট্রোল হচ্ছে হরমোনের মাধ্যমে। তো এই হয়ে গেল আমাদের টোটাল কার্ডিওভাস্কুলার সিস্টেম ফ্রম 9-10 সিলেবাস। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে বডি অ্যান্ড সার্কুলেশন রয়েছে, বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।